ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আজকে যে ক্লাসটি করবে সেটি হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমাদের আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের অনলাইন ক্লাসগুলো জুমের মাধ্যমে লাইভ ক্লাস হয়ে থাকে। তো আজকের ক্লাসটি সে লাইভ ক্লাস না হয়ে এটি রেকর্ডেড ক্লাস তোমাদের আপলোড দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমের জন্য আমাদের কলেজ অবস্থান করতে হবে এবং সেখানে ভর্তি কার্যক্রমের সাথে আমাদের অনেক ব্যস্ততা থাকার কারণে তোমাদের লাইভ ক্লাসটি নিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সেজন্য তোমাদেরকে আজকের ক্লাসটি আমি রেকর্ড করে সেটি তোমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তোমরা সেই ইউটিউব চ্যানেল থেকে এবং গ্রুপ থেকে ক্লাসটি সবাই যত্ন সহকারে দেখে নিবে। যদি তোমাদের ইউটিউব থেকে দেখার পরে ক্লাসটা বুঝতে কোনো প্রবলেম হয়, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেটা আমাকে ফোনের মাধ্যমে তোমার প্রশ্ন করে তোমাদের প্রশ্নের উত্তর জেনে নেবে। আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটি যদি ইউটিউব থেকে দেখে নাও তোমাদের অবশ্যই উপকার হবে ইনশাল্লাহ। তোমরা সবাই ক্লাসটা ভালো করে দেখবা। এটা ষষ্ঠ অধ্যায়ের আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এই অধ্যায়ের মধ্যে, তো সেখানে তোমাদেরকে জাবেদার সম্পর্কে কিছু তথ্য আমি আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে আলোচনা হয়েছিল এরকম যে জার্নাল শব্দ থেকে জাবেদার উৎপত্তি হয়েছে। আর সে জার্নাল শব্দ আসছে জার ফরাসি শব্দ থেকে, যার শব্দের অর্থ ছিল দিবস। সে প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম জাবেদের শ্রেণী বিভাগ। তো সেখানে তোমরা শিখেছো জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়, প্রকৃত জাবেদা এবং বিশেষ জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়, যেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এবং প্রকৃত জাবেদাকে 5 ভাগে ভাগ করা হয়: সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, বিপরীত জাবেদা। এগুলো তোমাদের সাথে আমি আলোচনা করেছি, এবং প্রারম্ভিক দাখিলা, প্রারম্ভিক জাবেদা। তো এই বিষয়গুলো তোমাদের ধাপে ধাপে সবগুলো জাবেদা আমরা শিখবো। এখন আমরা সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা কিভাবে হিসাবে লিপিবদ্ধ করব, সেটাই তোমাদের সাথে আজকের আলোচনায় প্রথম ধাপে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মূলধন সংক্রান্ত জাবেদা। জাবেদার ছক তোমাদের সাথে আলোচনা করেছি যে জাবেদার ছকে 5টি ঘর থাকবে: তারিখের ঘর, বিবরণের ঘর, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো ঘরগুলো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, সেটা তোমাদের আমি আগের ক্লাসে দেখিয়েছি। তারপরে আমি যদি একটু আবার তোমাদের সেই ঘরটা দেখাতে চাই, ঘরটা এরকম হবে যে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। এখানে ডেবিট টাকা আমরা লিখবো ডেবিট টাকা, আর এদিকে লিখবো আমরা ক্রেডিট টাকা। দেখো আমি লিখে দিচ্ছি ক্রেডিট টাকা, ডেবিট টাকা। এভাবে তোমরা ঘরগুলো আঁকবে পেন্সিল দিয়ে, এবং তোমাদেরকে আমি যেটা দেখিয়েছি আগের ক্লাসে, সেটা হচ্ছে যে ঘরগুলো অবশ্যই সুন্দর করে বক্স আকারে আঁকবা এবং নিচে দা সীমারেখা দিবা,
যাতে পুরা পৃষ্ঠা ঘর আঁকা না হয়ে যায়, যেন দেখতে সুন্দর লাগে। তো আজকে তোমাদেরকে মূলধন সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। মূলধন সংক্রান্ত জাবেদা যে সমস্ত লেনদেন গুলো থাকবে, সেই লেনদেন গুলো থেকে তোমরা কিভাবে মূলধনে জাবেদা লিখবা সেটা আমি আজকে আলোচনা করব। আমি আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে ইতোপূর্বে দ্বিতীয় অধ্যায় ক্লাস করার সময় এবং আমাদের পঞ্চম অধ্যায় যখন ক্লাস হয়েছে, সেখানে তোমাদের হিসাব চ্যাপ্টারে শেখানো হয়েছে হিসাবের শ্রেণীবিভাগ। সেই হিসাবের শ্রেণীবিভাগের মধ্যে তোমরা শিখেছো যে হিসাব হলো 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব এবং উত্তোলনকে মিলে একসাথে বলা মালিকানা সত্ত্ব হিসাব, মানে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারী। এই মালিকানা সত্ত্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মূলধন এবং উত্তোলন নিয়ে। এই 6 প্রকার হিসাবকে আবার 2টা গোত্রে বা 2টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এই জন্য আমি স্লাইডে দেখাচ্ছি না, আমি মুখে বলে যাচ্ছি তোমাদের জাস্ট একটু স্মরণ করে দেওয়ার জন্য, যেন পিছনের ক্লাসগুলো তোমাদের মনে পড়ে। তো সেখানে এইভাবে আলোচনা করেছিলাম যে সম্পদ, খরচ এবং উত্তোলন এই 3 প্রকারের হিসাবের আচরণ বা বৈশিষ্ট্য একরকমের, আয়, দায় এবং মূলধন এই 3 প্রকারের হিসাবের আচরণ বা বৈশিষ্ট্য হচ্ছে একরকমের। সেটা কি রকম বৈশিষ্ট্য ছিল? সেটা ছিল যে সম্পদ, খরচ এবং উত্তোলন এই 3 প্রকারের হিসাব যখন বৃদ্ধি পাবে তখন সেটা ডেবিট হবে, এবং এই 3 প্রকারের হিসাব যদি হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিট হবে। অর্থাৎ সম্পদ, খরচ, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। পাশাপাশি অপর যে 3টি হিসাব রয়েছে, আয়, দায়, মূলধন, আয়, দায়, মূলধন, এই 3 প্রকারের হিসাব যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, আর হ্রাস পেলে ডেবিট হবে। তাহলে দেখো, 2টার আচরণ 2 রকম বিপরীতমুখী। সম্পদ, খরচ, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। সেই আলোকে আমরা আজকে মূলধন সংক্রান্ত লেনদেনে জাবেদা শিখব। তো যেহেতু মূলধন সংক্রান্ত জাবেদা শেখার সময় জানতে হবে যে মূলধন বৃদ্ধি পেলে কি হবে আর হ্রাস পেলে কি হবে, তো আমরা সেই আলোচনার ভিত্তি থেকেই আজকে জাবেদাগুলো করব। মূলধন কিভাবে হ্রাস পায় বা বৃদ্ধি পায় এই সব প্রসঙ্গে তোমরা লেনদেন চ্যাপ্টারে শিখেছো যে হিসাব সমীকরণের যে উপাদান রয়েছে, এ সমান এল প্লাস ই বা ওই, এগুলো তোমাদের সাথে যেহেতু বিস্তারিত আগে আলোচনা হয়েছে, সেই কারণে এই বিষয়গুলো আমি স্লাইডে আনিনি, কারণ তোমরা এগুলো দেখেছো। সে ই এর উপাদান ছিল 4টা। এ সমান এল প্লাস ওই, এই ওই এর উপাদান ছিল 4টা: সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। ওই যে 4টা উপাদান ছিল ওইর মালিকানা সত্ত্বের উপাদান 4টা, আর একটা উপাদান ছিল সি, মানে ক্যাপিটাল, মূলধন। এই ক্যাপিটাল অর্থাৎ মূলধন, সেই মূলধন কি জিনিস বা কাকে মূলধন বলা হয় সেটা তোমাদের সাথে আলোচনা করেছি। অর্থাৎ কারবারের যিনি মালিক, যে জিনিসের দাবিতে বা যে জিনিসের বদৌলতে একজন কারবারের একজন মালিক দাবি করে বা মালিক হয়ে থাকে, সেটা হচ্ছে মূলধন। অর্থাৎ মূলধন দেওয়ার বিনিময়েই, কারবারকে মূলধন বিনিয়োগ করার মাধ্যমেই কোনো ব্যক্তি নিজেকে কারবারের মালিক বা স্বত্বাধিকারী দাবি করে থাকে। তো আমি সেই জায়গা থেকেই তোমাদের বলছি যে মালিক যখন কারবারকে অর্থ প্রদান করবে, অর্থাৎ মালিক যখন তার নিজের অর্থ কারবারের মধ্যে বিনিয়োগ করবে, কারবারের কাজে ব্যবহার করবে, তো মালিক কর্তৃক বিনিয়োগিত সেই টাকাকেই বলা হবে মূলধন। সেটা শুধু টাকাই নয়, মালিক মূলধন বাবদ যা কিছু কারবারকে দিবে সেটা নগদ টাকা হতে পারে, সম্পদ হতে পারে, পণ্য হতে পারে, অর্থাৎ
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো কিছুই কারবারকে মালিক দিয়ে থাকবে, সেটি হবে সেই মূল্য, সেই পরিমাণ অর্থ হবে কারবার মালিকের নামে মূলধন হিসেবে থাকবে। আর এই মূলধন কারবারে বিনিয়োগ করে বিদায়ী তিনি কারবারের মালিক, যিনি টাকা দিয়ে থাকেন তিনি কারবারের মালিক। আর যেহেতু মালিক কর্তৃক বিনিয়োগিত অর্থ মালিককে আবার কারবার থেকে ফেরত দিতে হয়, সেই কারণেই মূলধন কারবারের জন্য দায় হয়। আর দায় হয় বিধেই এটা ক্রেডিট, মূলধন ক্রেডিট। তো দেখো আমি এখানে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে মিস কান্তা 5 লাখ টাকা নগদ কারবারে মূলধন স্বরূপ আনয়ন করেন। এখানে কান্তা হচ্ছে কারবারের মালিক। তো কারবারকে সে 5 লক্ষ টাকা দিয়েছে, আর কারবার সে টাকাটা পেয়েছে সেটি কি স্বরূপ দিয়েছে? মূলধন স্বরূপ। মালিক দিয়েছে বিধেই এটা মূলধন হয়ে যাবে। আর মালিক আপনাকে টাকা দিলেই সেটা কি হয়ে যায়? মূলধন হয়ে যায়। আর মালিক ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কারবার টাকা নেয়, সেটা হয়ে যায় ঋণ। মালিক ছাড়া অন্য কারো কাছ থেকে টাকা নিলে সেটা হবে ঋণ, আর মালিক দিলে সেটা হবে কি? মূলধন। তো যেহেতু মিস কান্তা 5 লাখ টাকা কারবারকে দিয়ে ব্যবসা আরম্ভ করেন বা মূলধন স্বরূপ কারবার আনয়ন করেন, তো আমাদের এখানে চিন্তা করতে হবে কারবার কি পেলো? টাকা পেলো। কত টাকা পেলো? 5 লাখ টাকা পেলো। তো কারবার যদি 5 লাখ টাকা পায়, এখানে কারবারের নগদ টাকার পরিমাণ কি হলো? বৃদ্ধি পেয়ে গেল। আমরা জানি নগদ টাকা হচ্ছে কারবারের জন্য সম্পদ। নগদ টাকা কারবারের জন্য হচ্ছে কি? সম্পদ। আর সেই সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। সুতরাং এখানে নগদ টাকা কারবারের মধ্যে এসছে, কারবারের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব হবে ডেবিট। নগদান হিসাব হবে এখানে ডেবিট। টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছে। আর মালিক টাকা দিলে সেটা কি হয়? মূলধন হয়। তো মূলধন বৃদ্ধি পেলে সেটাকে আমরা কি বলেছি? মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। একদিকে নগদ টাকা বৃদ্ধি পাইলো, এখানে এই লেনদেনের ফলে হিসাবের যে দুটি পক্ষ রয়েছে, আমরা জানি যে একটা লেনদেন সংগঠিত হওয়ার পরে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে আগে কি ডেবিট ক্রেডিট ভাগ নির্ণয় করব, ডেবিট ক্রেডিট নির্ণয় করব, অর্থাৎ দুটি হিসাব খাত নির্ণয় করব। তা আমরা যদি এই লেনদেন থেকে দুটি হিসাব খাত নির্ণয় করি, তাহলে যে হিসাব খাত দুটি পাই সেটি হলো, একটি হলো নগদান, আরেকটি হলো মূলধন। একটি হলো নগদান, আরেকটি হলো মূলধন। নগদান হচ্ছে সম্পদ হিসাব, নগদান হচ্ছে সম্পদ হিসাব। তো যেহেতু কারবারের নগদ টাকা বা সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই এখানে নগদান হিসাব হবে ডেবিট। পাশাপাশি মূলধন নামক যে হিসাব খাতটা রয়েছে বা পক্ষটা রয়েছে, এখানে মূলধনের পরিমাণও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সুতরাং মূলধন হবে ক্রেডিট। আমরা যদি জাবেদা করি, তাহলে জাবেদা দাঁড়ায় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, এই ক্লাস নিয়ে আমি আবার কথা বলবো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় জাবেদার আলোকে, তখন তোমরা আমাকে বলবা, আমি বিষয়টা নিয়ে আবার সরাসরি আলোচনা করে তোমাদের শিখাবো। তো দেখো, তাহলে জাবেদা দাঁড়াবে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। আমরা তারিখ লিখবো। লিখে তারিখ লিখে তারপরে আমরা জাবেদারা লিখবো বিবরণের করে। জাবেদারা কিরকম হবে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকাটা আমরা দুই দিকে, ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে, উভয় দিকে লিপিবদ্ধ করব। আমরা জানি জাবেদার মধ্যে যে পরিমাণ টাকা ডেবিট হবে, একটা লেনদেনের ফলে যে পরিমাণ টাকা ডেবিট হবে, তার সম পরিমাণ টাকা কি হবে? ক্রেডিট হবে। এই কারণে আমরা ডেবিট হিসাব যে পক্ষটা রয়েছে নগদান হিসাব, সেই নগদান হিসাবের বরাবর আমরা 5 লক্ষ টাকা লিখবো। আবার মূলধন হিসাব নামক যে হিসাবের পক্ষটা রয়েছে, হিসাব খাত রয়েছে, সেই মূলধন হিসাবের বরাবর আমরা 5 লক্ষ টাকা লিখবো। তো লিখার পরে সঙ্গে সঙ্গে জাবেদার ব্যাখ্যা দিব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের বলেছি যে জাবেদা যখন করবা, জাবেদার সংজ্ঞা যখন তোমাদের আমি শিখিয়েছি, সেখানে লেখা ছিল যে অবশ্যই তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বই লেনদেন লিপিবদ্ধ করা হয়, ব্যাখ্যা সহকারে। সুতরাং
জাবেদা লেখার সঙ্গে সঙ্গে আমরা কি দিব, ব্যাখ্যা দিব। তো আমরা যে জাবেদা লিখলাম, নগদান হিসাব ডেবিট 5 লাখ টাকা, মূলধন হিসাব ক্রেডিট 5 লাখ টাকা, এরকম জাবেদাটা কেন হলো তার ব্যাখ্যা হচ্ছে, যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো বিধায়ী কারবারের নগদের টাকা বৃদ্ধি পেয়েছে। আর নগদ টাকা বৃদ্ধি পেলেই নগদান হিসাব হয় ডেবিট, কারণ নগদান হইল সম্পদ, নগদ টাকা হলো কারবারের সম্পদ, এটা সবচেয়ে কারবারের তরল সম্পদ বা আমরা বলি চলতি সম্পদ। তো এখানে কারবারের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে। পাশাপাশি মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে মূলধন হয়েছে ক্রেডিট। তাই তোমরা জাবেদারা আমার সাথে বলো সবাই, জাবেদারা কি দাঁড়াবে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। তো আমরা দ্বিতীয় লেনদেনের দিকে আগাবো। আমি আবারও বলছি, যদি এই লেনদেন নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে পরবর্তী সময়ে প্রশ্ন করে তোমার কনফিউশনটাকে দূর করে নেবে, তুমি না বুঝে থাকলে বুঝে নেবে। দেখো, পরবর্তী লেনদেন আমরা জানুয়ারি মাসের 1 তারিখ দিয়ে সবগুলো লেনদেন আলোচনা করছি। একটা ম্যাথে বা একটা অঙ্কের মধ্যে বা পরীক্ষায় এই সবগুলো লেনদেন কিন্তু থাকবে না, যে কোনো একটা লেনদেন থাকবে। আমরা কোন লেনদেনটা হলে কি জাবেদা লিখবো সেটা শেখানোর জন্যই তোমাদেরকে আমি এই লেনদেনগুলো আলাদা আলাদা লিখেছি। অর্থাৎ মূলধন সংক্রান্ত যে লেনদেনগুলো তোমার পরীক্ষা আসতে পারে বা তোমার শেখা উচিত বা তোমার জানা থাকা দরকার, ওইরকম লেনদেনগুলোই এখানে দেওয়া হয়েছে, তোমাকে শেখানো হচ্ছে। তুমি প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা করে চিন্তা করে শিখবা, পরীক্ষা যেটা আসবে তুমি সেটা উত্তর করবা, বাট তোমাকে সবগুলোই শিখতে হবে। তো দেখো, এখানে লেখা আছে, মিস কান্তা 2 লাখ টাকা ব্যাংক উদ্বৃত্ত কারবারে মূলধন স্বরূপ আনয়ন করেন। অর্থাৎ কারবারের মালিকের যে টাকাটা আছে 2 লাখ টাকা, সে টাকা কারবারের মধ্যে কারবারের ব্যাংক হিসেবে জমা দিয়ে, মানে ব্যাংক উদ্বৃত্ত হিসেবে এনে ব্যাংক উদ্বৃত্ত কারবারের মূলধন স্বরূপ আনয়ন করেছে। অর্থাৎ মালিকের ব্যাংকের টাকা হোক বা মালিকের নিজের নগদ টাকা হোক, সেটা কারবারের নাম ব্যাংকে কারবারের নামে একটা অ্যাকাউন্ট করে সে কারবারের অ্যাকাউন্টে জমা দিয়ে ব্যাংক উদ্বৃত্ত হিসেবে সে মূলধন হিসেবে আনয়ন করেছে। টাকাটা কারবারের ক্যাশ টাকা হিসেবে না দিয়ে টাকাটা কারবারের নামে একটা অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্টে জমা দিয়ে ব্যাংক উদ্বৃত্ত হিসেবে কারবারের মধ্যে মূলধন স্বরূপ কি করেছে, আনয়ন করেছে। তাহলে এখানে কারবারের মধ্যে যে টাকাটা আসলো, কারবার কিন্তু নগদ টাকা আসলে যেভাবে কারবার নিজের মতো করে ব্যবহার করতে পারবে, ব্যাংকে যখন কারবারের নামে অ্যাকাউন্ট করে সে টাকাটা আনা হয়, সে টাকাটাও কিন্তু কারবার কি করতে পারবে, নিজের মতো করে কারবারের মতো করে কারবারের প্রয়োজনে সে ব্যবহার করতে পারবে। তো এখন যেহেতু টাকাটা কারবারের মধ্যে আসছে, কিন্তু কারবারের মধ্যে নগদ টাকা না এসে কোথায় আসছে, কারবারের ব্যাংকে অ্যাকাউন্টে আসছে। তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হলে এটাকে বলা হয় ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত। এই ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমা এটাও কারবারের জন্য সম্পদ। নগদ টাকা যেমন সম্পদ, ব্যাংক জমাও সম্পদ, ব্যাংক উদ্বৃত্তও সম্পদ। সম্পদ কাকে বলে এই আলোচনা তোমাদের সাথে আমি আলোচনা করেছি, যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে বা সুবিধা ভোগ করা যাবে, সেটাই হচ্ছে সম্পদ। তো যেহেতু টাকাটা কারবারের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে, এই টাকাটা কারবার পরবর্তী সময়ে মানে ভবিষ্যৎ সময়ে কারবারের প্রয়োজনে কারবার চাইলেই ব্যবহার করতে পারবে। এটা কারবারের জন্য একটা চলতি সম্পদ, কারবারের একটা কি সম্পদ, চলতি সম্পদ। এটা যেহেতু কারবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, সুতরাং ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই এখন কারবার জাবেদা লিখবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকে জমা হলে বলা হয় ব্যাংক হিসাব ডেবিট, কারণ কারবারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে গেলে বলা হয় ব্যাংক হিসাব ডেবিট। টাকাটা যেহেতু মালিক দিয়েছে, সেই কারণে এটা হবে মূলধন হিসাব ক্রেডিট। তো মালিক কারবারের ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যবসা আরম্ভ করা হলে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো জাবেদারা দেখে থাকো,
যে 2 নাম্বার লেনদেনে যে জাবেদা আমরা লিখেছি 2020 ইং জানুয়ারি 1, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা টাকাগুলোকে আমরা ডেবিট টাকার ঘরে আমরা লিখবো ব্যাংক হিসাবের বরাবর 2 লাখ টাকা, আবার মূলধন হিসাবের বরাবর আমরা ক্রেডিট দিকে টাকা লিখবো 2 লাখ টাকা। জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর এটা ব্যাখ্যা লিখবো জাবেদার এরকম কেন হলো, এর কারণটা আমরা লিখবো যেহেতু ব্যাংক উদ্বৃত্ত নিয়ে বা ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এটাও লিখতে পারি যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়ে অথবা ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। এই ব্যাংক উদ্বৃত্ত বলতে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হওয়া উচিত যে টাকাটা কি মালিকের ব্যাংকে রয়েছে না কারবারের ব্যাংকে আসছে। এই ব্যাংক উদ্বৃত্ত টাকার মালিকের না কারবারের? তাহলে এই কথার উত্তর হবে এই উদ্বৃত্তের অবশ্যই কারবারের। মালিকের ব্যাংকে টাকা থেকে কিন্তু সেটা কারবারের মূলধন হবে না। যখন কারবারের মধ্যে টাকাটা আসবে, এই টাকার স্বত্বাধিকার কারবারের সত্ত্ব যখন কারবারের কাছে স্থানান্তর হবে মালিকের হাত থেকে, মালিকের কাছ থেকে, তখনই সেটা কারবারের মূলধন হয়। সুতরাং এখানে ব্যাংক উদ্বৃত্ত বলতে কারবারের ব্যাংক উদ্বৃত্তকে বোঝানো হয়, মানে টাকাটা কারবারের ব্যাংকে জমা হয়েছে, কারবারের অ্যাকাউন্টে জমা হয়েছে, তখনই চাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবো যেহেতু ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। আমি আশা করি তোমরা এই লেনদেনটাও বুঝতে পেরেছো। 3 নাম্বার দেখো, মিস কান্তা 3 লাখ টাকার যন্ত্রপাতি কারবারে মূলধন স্বরূপ আনয়ন করেন। মিস কান্তা এবার কারবারে কি নগদ টাকাও দেয় নাই, ব্যাংক উদ্বৃত্ত আনা হয় নাই। মিস কান্তা এবার কি এনেছে? মূলধন বাবদ এনেছে সে যন্ত্রপাতি। অর্থাৎ কারবারে এমন একটা ব্যবসায় যে ব্যবসার মধ্যে যন্ত্রপাতি প্রয়োজন, যন্ত্রপাতি প্রয়োজন হলে সে যন্ত্রপাতি যদি টাকাটা কারবারকে দিত, তখন কারবার তার প্রয়োজনে যন্ত্রপাতি কিনে নিত। এরকম হতে পারে যে যে যন্ত্রপাতিটা কারবারের জন্য কিনবে সেটা মালিকের নিজের কাছে আছে, তো মালিক সে টাকা না দিয়ে কারবারকে একেবারে কি দিয়ে দিল? যন্ত্রপাতি দিয়ে দিল। তো যন্ত্রপাতিটা কারবার কি করবে? ব্যবহার করবে, ভবিষ্যতে কাজে কি করবে? ব্যবহার করবে, দীর্ঘদিন ব্যবহার করবে। তো ব্যবহার করবে বিদায় এটি কারবারের জন্য স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি হচ্ছে কারবারের জন্য স্থায়ী সম্পদ। একটা যন্ত্রপাতি কারবারে অনেক দিন, এই যন্ত্রপাতির আয়ুষ্কাল পর্যন্ত, সেই আয়ুষ্কাল অবশ্যই 1 বছরের অধিক। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে কোনো কারবারের জন্য যদি কোনো যন্ত্রপাতি কেনা হয়, ভারী যন্ত্রপাতি যেগুলো, সেগুলো কিন্তু একবার কিনলে পরে এটা বছরের পর বছর কি করা হয়? ব্যবহার করা হয়। যেহেতু বছরের পর বছর অনেক বছর পর্যন্ত ব্যবহার করা হয়, এই জন্য এগুলো বলা স্থায়ী সম্পদ। কারণ এগুলা বছরের পর বছর ব্যবহার করে কারবার কি করে? এখান থেকে সুবিধা ভোগ করে থাকে। আর এক কথায় আমরা যেটা জানি, যা থেকে ভবিষ্যতে সুবিধা ভোগ করা হয় সেটাই কারবারের জন্য হয় সম্পদ। তো যেহেতু এখানে মিস কান্তা টাকা না দিয়ে কি দিয়েছে? সম্পদ দিয়েছে। আর সেই সম্পদের নাম কি? যন্ত্রপাতি। তো কারবারকে সম্পদ দিলে পরে নিশ্চয়ই এখানে কারবারের সম্পদের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। এখানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে? যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। অথবা আমরা এখানে লিখবো যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতিটি কে দিয়েছে? মালিক দিয়েছে। তো যেহেতু মালিক দিয়েছে, সুতরাং এটা কারবারের জন্য কি হিসাবে আসবে? মূলধন হিসাবে আসবে। তাই মূলধন হিসাবে হবে এখানে ক্রেডিট। সুতরাং আমরা যে জাবেদারা করব, জাবেদারা কি দাঁড়াবে? দেখো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা কথা আমার বুঝতে পেরেছো। যন্ত্রপাতি এখানে কারবারের জন্য সম্পদ, আর এই কারবারের সম্পদ যন্ত্রপাতি নামক সম্পদটা কি হয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে হয় কি? ডেবিট। সুতরাং যন্ত্রপাতি হবে এখানে ডেবিট।
আর যেহেতু এটার মূল্য 3 লাখ টাকা, আর 3 লাখ টাকা কারবারের মূলধন স্বরূপ এসছে, মূলধন স্বরূপ এই জন্য এসছে কারণ এটা দিয়েছে মালিক নিজে দিয়েছে। তো মালিক দিলে আমরা সেটাকে আমরা কি বলি, মূলধন বলি। সুতরাং আমরা এখানে বলবো মূলধন হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বলো তোমরা জাবেদারা বুঝছো নাকি বুঝো নেই? যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, আর না বুঝে থাকলে আমার সাথে আবার কথা বলবে, আমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবে, আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যাখ্যাটা কি লিখবো? এখানেও কিন্তু আমরা ব্যাখ্যা লিখবো। তাহলে এখানে ব্যাখ্যাটা হবে যেহেতু যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা আরম্ভ করা হলো, অথবা যেহেতু যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমি একটু তোমাদের এখানে লিখছি, দেখো যাবে যা লিখবা, যেহেতু যেহেতু যন্ত্রপাতি যন্ত্রপাতি মূলধন মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসায় আরম্ভ করা হলো। যেহেতু যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা আরম্ভ করা হলো। নিশ্চয়ই তোমরা যাবে যারা বুঝতে পেরেছো। দেখো আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি। একটু ছোট করে নিচ্ছি, খেয়াল করে দেখো। তাহলে এই জাবেদারা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো আর কোশ্চেন নেই, আমার বিশ্বাস তোমরা এই জাবেদারা বুঝতে পেরেছো। এই যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো নেক্সট লেনদেন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো নেক্সট লেনদেনটা কি আছে। মিশকান্তা 50,000 টাকার পণ্যদ্রব্য কারবারে মূলধন স্বরূপ আনয়ন করেন। পণ্যদ্রব্য হচ্ছে, পণ্য সম্পর্কে তোমাদের সাথে অনেকবার আমি কথা বলেছি, যে যে জিনিস বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়, বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়, সেটা হচ্ছে পণ্য। আর পণ্যকে আমরা ক্রয় নামে লিখি। তো এখন আমরা দেখা যাবে মিস কান্তা যে ব্যবসাটা করতে চায়, যে পণ্যের ব্যবসাটা করতে চায়, এরকম পণ্য তার নিজের কাছে আছে বা তার ঘরেই আছে। এখন সেই পণ্যটা এমন হতে পারতো, সে যদি কারবারকে টাকা দিত, 50,000 টাকা বিনিয়োগ করতো কারবারের মধ্যে, সেই টাকা দিয়ে সে পণ্য বাজার থেকে কিনে বিক্রি করতে পারতো, তো সেটা হচ্ছে নগদ টাকা। এখন যেহেতু টাকাটা তার কাছে আছে, টাকাটা সে না দিয়ে তার ঘরে পণ্য আছে, সে সরাসরি কারবারকে কি দিল, পণ্যটাই দিয়ে দিল। তো পণ্যকে যখন কারবারকে দিয়ে দেওয়া হয়, পণ্যকে তো আমরা কি নামে লিখবো, ক্রয় নামে লিখবো। এই কথাটা তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছি। পণ্য হচ্ছে যা বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয় বা ক্রয় করা হয়।
তখন পণ্যকে খাতায় পণ্য নামে লেখা হয় না, লেখা হয় ক্রয় নামে। তো সুতরাং আমরা এখানে বলবো ক্রয় হিসাব। আর ক্রয় হচ্ছে কারবারের জন্য একটা খরচ বা ব্যয়। ক্রয় হচ্ছে কারবারের জন্য খরচ বা ব্যয়। তো এই খরচটা কারবারের ফান্ড থেকে না করে কোথেকে করা হলো? মালিকের পক্ষ থেকে করা হলো। টাকাটা মালিকের পক্ষ থেকে, মালিকের নামে হয়ে আসলো। এই কারণে এটা মূলধন হিসেবে কারবারে বিবেচিত হবে, মূলধন হিসেবে লেখা হবে। তো যেহেতু পণ্যটা মালিক নিজে দিয়েছে, সুতরাং এই পণ্যের মূল্যটা মালিক কর্তৃক প্রদত্ত হয়েছে বলে বিবেচিত হবে। আর সেই মালিক কাকে প্রদান করেছে? টাকাটা কারবারকে প্রদান করেছে। সে, তোমরা বলতে পারো যে কারবারকে তো টাকা দেয় নেই, দিয়েছে পণ্য। তো যেহেতু পণ্য দিয়েছে সেজন্য আমরা পণ্য হিসেবে ক্রয় লিখেছি। আর যেহেতু পণ্যের মূল্য 50,000 টাকা, সুতরাং আমরা পণ্যের মূল্যটাকেই এখানে মূলধন হিসেবে লিখবো। এক্ষেত্রে আমরা জাবেদা লিখবো যে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে যদি কেউ টাকা না দিয়ে পণ্য দেয়, কোনো মালিক যদি কারবারকে পণ্য দেয়, সেক্ষেত্রে আমরা জাবেদা লিখবো কি? পণ্যকে কি নামে লিখবো? ক্রয় হিসাব নামে লিখবো। যে নগদান হিসাব না লিখে এখানে লিখবো ক্রয় হিসাব। আর যেহেতু টাকা পণ্যটা মালিক দিয়েছে, সুতরাং লিখবো এখানে মূলধন হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন আমরা ব্যাখ্যা লিখবো যেহেতু যেহেতু মালিক মালিক কথা আমরা লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই। পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন, ব্যবসায় আরম্ভ করলেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা লেনদেন হলে আমরা এইভাবে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব। আর এটাকে একটু যদি দেখো, আমরা নেক্সটে যে কথাগুলো আছে, এরকম একটা লেনদেন হতে পারে। সেটা হলো যেখানে বলা হয়েছে মিস কান্তা নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন, মিস কান্তা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন, মিস কান্তা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন, মিস কান্তা পণ্যদ্রব্য কারবারের মূলধন স্বরূপ আনয়ন করেছেন। এটা এরকম 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এরকম যদি না হয়, বা 1 তারিখেই ব্যবসা আরম্ভ, সবকিছু একসাথে নিয়ে সে আরম্ভ করেছে ব্যবসাটা, মনে করো। কথা আমি আরেকবার বলি ক্লিয়ার করে, তোমরা একটু খেয়াল করে শোনো। যদি বলা হয় মিস কান্তা 5 লাখ টাকা নগদ কারবারের মূলধন স্বরূপ আনয়ন করেছেন, এটা কি জাবেদা হবে? আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসা আরম্ভ করলে কি জাবেদা হবে সেটা আলোচনা করেছি। আবার যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন করা হলে সেটা জাবেদা আলোচনা করেছি। পণ্যদ্রব্য নিয়ে যদি ব্যবসা আরম্ভ করা হয় সেটা তোমরা শুনেছ। যদি এরকম হয় সবগুলো সে একসাথেই নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, সেটা কিভাবে? বলল মিস কান্তা নগদ 5 লাখ টাকা, 2 লাখ টাকার ব্যাংক উদ্বৃত্ত, 3 লাখ টাকার যন্ত্রপাতি ও 50,000 টাকার পণ্যদ্রব্য কারবারের মূলধন স্বরূপ আনয়ন করে। সবগুলোই সে কারবারের মূলধন স্বরূপ একসাথে কি করেছে? আনয়ন করেছে। এবং সে মূলধন স্বরূপ আনয়ন করে কারবারে কি করেছে? ব্যবসায় আরম্ভ করেছে। মানে কোনো একটা নিয়ে নি, এতক্ষণ যে আলোচনা করেছি যে শুধু একটা লেনদেন যদি হয়, শুধু নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, তাহলে কি হবে সেটা আলোচনা করেছি। শুধু ব্যাংক উদ্বৃত্ত হলে কি হবে সেটা আলোচনা করেছি। শুধু যন্ত্রপাতি হলে কি হবে সেটা তোমরা শিখেছো। শুধু পণ্যদ্রব্য হলে কি হবে সেটাও শিখেছো। এখন যদি সেই সবগুলোই একসাথে 1 তারিখে নিয়ে আরম্ভ করে, নগদ 5 লাখ টাকা, 5 লাখ টাকার ব্যাংক উদ্বৃত্ত, 3 লাখ টাকার যন্ত্রপাতি ও 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে যদি ব্যবসা আরম্ভ করা হয়, তখন আমরা দেখবো যাবে দ্বারা কি করতে হবে। তখন তোমাকে খেয়াল রাখতে হবে এই সবগুলা লাইন যদি একসাথে হয়, সবগুলা ঘটনা যদি একসাথেই ঘটে, তখন আমরা চিন্তা করব নগদ টাকা আনার কারণে কারবারের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক উদ্বৃত্ত আনার কারণে কারবারের ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, যন্ত্রপাতি কারবারে বিনিয়োগ করার কারণে কারবারের যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, পণ্যদ্রব্য কারবারে আনার কারণে কারবারের ক্রয় মানে খরচ বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু সবগুলোর একটি আর্থিক মূল্য রয়েছে, সুতরাং সমস্ত
মূল্য বা সমস্ত টাকাগুলো দিয়েছে কে? মালিক দিয়েছে। সুতরাং সবগুলোই হচ্ছে মূলধন। তো সবগুলো মূলধনকে আমরা একসাথে মূলধন হিসেবে লিখতে পারি, আলাদা আলাদা না লিখি। তখন জাবেদার এরকম হবে: নগদান হিসাব ডেবিট 5 লাখ টাকা, ব্যাংক জমা ডেবিট 2 লাখ টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট 3 লাখ টাকা, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা। মানে সবগুলা ডেবিট আমরা লিখে নেবো আলাদা করে, একসাথে লিখে নেবো ডেবিট গুলাকে। কি কি ডেবিট লিখবো? নগদান হিসাব ডেবিট 5 লাখ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ডেবিট বা ব্যাংক জমা ডেবিট 2 লাখ টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট 3 লাখ টাকা, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা। আর সবগুলো যোগ করে একসাথে যদি প্রত্যেকটার মধ্যেই মূলধন ক্রেডিট, তাহলে প্রতিটা মূলধনকে আমি আলাদা আলাদা না লিখে সবগুলো টাকা একসাথে যোগ করে আমরা বলবো মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। তাহলে জাবেদার আমি আবার বলি, যদি সবগুলো একসাথে হয় তখন জাবেদার লিখবো আমরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমা ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর সবগুলো মিলিয়ে আমরা বলবো মূলধন হিসাব ক্রেডিট। দেখো জাবেদার আমি তোমাদের একটু দেখিয়ে নিই। এরকম হবে: নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। সবগুলো ডেবিটকে আমরা আগে লিখবো, ডেবিট খাতগুলোকে, ডেবিট পক্ষগুলোকে আলাদা লিখে দেব। আর সবগুলো ডেবিট একসাথে মিলে মূলধন হিসাব হবে ক্রেডিট। কারণ সবগুলো টাকায় কে দিয়েছে? মালিক দিয়েছে। যেহেতু সবগুলো টাকাই মালিক দিয়েছে, সুতরাং সবগুলি কারবারের মূলধন হবে। এটা যেমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে একটা লেনদেনের ফলে যে পরিমাণ টাকা কারবারে ডেবিট হবে জাবেদায়, ঠিক সমপরিমাণ টাকায় কি হবে? ক্রেডিট হবে। এই কারণে সবগুলো ডেবিট যোগ করে আমরা একসাথে ক্রেডিট লিখে দেব 10,50,000 টাকা। আমি আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে মূলধন সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ লেনদেনের আলোচনা করেছি। তোমরা যারা যেহেতু ক্লাস 9-এ পড়ো, এই বিষয়গুলো যদি তোমরা পারো, আশা করি তোমাদের মূলধন সংক্রান্ত জাবেদায় ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। মূলধন সংক্রান্ত আরো কিছু লেনদেন রয়েছে, যে লেনদেনগুলো তোমাদেরকে আমি আজকে আলোচনা করব না, সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের আজকের এই 4টা লেনদেন সংক্রান্ত জাবেদা, 4টা লেনদেনের যে মূলধন সংক্রান্ত লেনদেনের যে জাবেদা হয়, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, খাতার মধ্যে লিখবে। প্রথমে ক্লাসটা ভালো করে তোমরা দেখবে এবং শুনবে মনোযোগ দিয়ে, শুনে বুঝার চেষ্টা করবে। যদি বুঝতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে কথা বলবে। তারপরে নিজেরা লেনদেনগুলো, পরবর্তীতে লেনদেনগুলো দেখে, উত্তর না দেখে খাতায় করার চেষ্টা করবে। যদি খাতায় করতে পারো নিজে নিজে, তাহলে মনে করতে পারো যে তোমার মূলধন সংক্রান্ত লেনদেন কিছুটা হলো আলহামদুলিল্লাহ শিখা হয়েছে। আর যদি নিজে নিজে করতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষা করতে পারবে না। আর আমি আবারও বলছি, বারবার তোমাদের ক্লাসে আমি বলেছি যে অ্যাকাউন্টিং এর কোনো মেথ না বুঝে কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না। কারণ মুখস্থ করলে পরবর্তী সময় তুমি সেগুলো পরীক্ষায় বা কোনো কাজে লাগাতে পারবে না। অতএব কারণে তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তারপরে যদি অনলাইন ক্লাস ইউটিউবে দেখে যদি তোমার বুঝতে সমস্যা হয়, বুঝতে না পেরে থাকো, তাহলে পরবর্তীতে আমার সাথে যখন আমরা লাইভ ক্লাস করব তখন তোমরা কষ্ট করে বুঝে নিবে। কিন্তু আমি চাই তোমরা সবাই বুঝো, বুঝে বুঝে তারপরে শিখো। হ্যাঁ, না বুঝে কেউ মুখস্থ করবে না। কারণ মুখস্থ করলে সেটা তোমার মাথায় সেট হবে না বা মাথায় থাকবে না, তুমি পরবর্তীতে সেটা খাতায় লিখতে পারবে না, ভুল হবে। তো এই জন্য আমি আজকে আর তোমাদেরকে আর বেশি লেনদেন পড়াবো না। আমি আবারও বলছি, 4টা লেনদেন যেটা শিখিয়েছি: নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তাহলে কি জাবেদা হবে, ব্যাংক উদ্বৃত্ত নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে কি জাবেদা হবে, যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে কি জাবেদা হবে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে কি জাবেদা হবে। 4টা জিনিস শেখানো হয়েছে।
আর যদি 4টা একসাথে নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় তাহলে কি যাবে হবে সেটাও শেখানো হয়েছে। তো তোমরা এই 4টা লেনদেন এবং 4টা লেনদেনের আলাদা আলাদা উত্তর এবং 4টা যদি একসাথে হয় সেটার উত্তর এখানে দেওয়া হয়েছে। তোমরা এগুলো সবাই ভালো করে শেখার চেষ্টা করবে, আশা করি পারবে সবাই। তো তোমাদের আমি আবারও বলছি, তোমরা খাতায় প্র্যাকটিস করবা, প্রত্যেকে হাতে কলমে প্র্যাকটিস করবা। হাতে কলমে প্র্যাকটিস করলে অবশ্যই ইনশাল্লাহ পারবা। তো আগামী ক্লাসে তোমাদেরকে আমি জাবেদার মানে মূলধন সংক্রান্ত জাবেদার আরো 3টি লেনদেন শিখাবো এবং এরপরে ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন জাবেদা শিখাবো। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই খাতায় এগুলো প্র্যাকটিস করবা, না পারলে অবশ্যই আমার সহযোগিতা নিবা। তো তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই বাসায় বসে অঙ্কগুলো করো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের হয়তো আবার ক্লাসে সশরীরে দেখা হবে। আমরা তখন ক্লাসে সামনাসামনি অঙ্ক করে শিখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি।